আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে। বাংলাদেশ জিতেছে। র্যাঙ্ক 4 শ্রীলঙ্কাকে ওয়ানডে র্যাঙ্কিং এর চতুর্থ দল শ্রীলঙ্কাকে বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিং এর 10th টিম হারিয়েছে। আজকের এই ম্যাচ জিতে বাংলাদেশ এই চলমান সিরিজে সমতা এনেছে। পিছিয়ে থাকার পর 20 বছরের প্রায় অপেক্ষার পর পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ যে খেলতে নামছে সেই ম্যাচে বাংলাদেশ দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ লঙ্কানদের হারিয়েছে বড় ব্যবধানে। এই ম্যাচ নিয়ে যত আলোচনা হবে এবং যে ডিসকাশনটা আমি যাব তার আগে ধন্যবাদ দিতে চাই তাদের যারা ওয়াশরুমে আজকে অন্তত যাননি চাপ থাকার পরেও। কারণ আগের দিন আপনারা গিয়েছিলেন, দেখেন যে এরপরে বাংলাদেশের 5 রানে 7 উইকেট চলে গেছে। আজকে আপনারা যে এই চাপ সামলেছেন সেই কারণে আপনাদেরকে আমি একটা স্যালুট জানাতে চাই। এবার মূল আলোচনায় আসি। বাংলাদেশ কোন প্রেক্ষাপটে জিতলো, বাংলাদেশকে কারা জেতালো? বাংলাদেশকে জিতিয়েছে তানভীর, স্যালুট টু হিম। বাংলাদেশকে জিতিয়েছে পারভেজ হোসেন ইমন, স্যালুট টু হিম। বাংলাদেশে আজকের এই ম্যাচে জিতিয়েছে তানজিম হাসান সাকিব। খেয়াল করে দেখবেন এই যে তিনটা নাম বললাম, বাংলাদেশ সেকেন্ড ম্যাচে জিতবে, পিঠ দেয়ালে ঠেকে যাবার পর 1-1 সমতা আনবে এবং এই জয়ের নায়ক হিসেবে, জয়ের কাণ্ডারি হিসেবে এই নামগুলো সামনে আসবে। এই আলোচনা, এই পরিকল্পনা বা এই রকম যদি প্রেডিকশন করা হতো কেউ বিশ্বাস করতেন? নতুন বাংলাদেশটা এমন। খেয়াল করে দেখবেন যে 3 জন ক্রিকেটারের নাম বলেছে, এই 3 জন ক্রিকেটারের 2 জনের ডেবু হয়েছে লাস্ট ম্যাচে। তানভীর ইসলামের ডেবু হয়েছে সর্বশেষ ম্যাচে, সবশেষ ম্যাচে ডেবু হয়েছে পারভেজ হোসেন ইমনের। ভরসা রাখা হয়েছিল পরের ম্যাচেও। আজকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট টেকার ওই এক ম্যাচ আগে যার ডেবু হয়েছিল সেই তানভীর ইসলাম। এক ম্যাচ আগে যেই ছেলেটার ডেবু হয়েছিল, যিনি 12-13 রান করে আউট হয়ে গেলেন, এবং আমি আমার রিপোর্টে বলেছিলাম যে ওর আমি কোনো ভুল দেখি না, অ্যাটাকিং অ্যাপ্রোচটাই ভালো লাগে। আজকে আরো বেশি অ্যাটাক করেছে, আজকে 3টা ছক্কা মেরেছে, 6টা 4 মেরেছে, 24 আর 18 42 রান তুলেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি দিয়ে। 69 বলে 67 রান করেছে 97 স্ট্রাইক রেটে ইমন। যেই ছেলেটা আগের ম্যাচে ডেবু হলো তিনি বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট রান স্কোরার। যেই ছেলেটার আগের ম্যাচে ডেবু হলো তিনি হাইয়েস্ট উইকেট টেকার। ভাবতে পারেন তানজিম সাকিব কিভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। যে সময়টায় মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর 280-র কাছাকাছি যেতে পারে, 25 বল আগে যখন 248-এ বাংলাদেশ অল আউট হয়ে যায়, জাস্ট আফসোস হচ্ছিল তাওহিদ হৃদয় টিকে গেলে তানজিম সাকিব তো অপরাজিতই ছিলেন। এই পার্টনারশিপটা কত দূর যেতে পারতো। ওই 25 বলে 25 রান হলেও বাংলাদেশের স্কোর হয় 273, অন্তত 30 রানের আফসোস। মিড ব্রেকে সবাই ভাবছিল বাংলাদেশ যদি 30টা রান করতে পারতো তাহলে শ্রীলঙ্কাকে হয়তো আজকে আটকানো যেত। 248 যথেষ্ট হয়েছে, 248 যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। হাসারাঙ্গাকে টানা 2 ছক্কা মেরেছেন, 33 রানে অপরাজিত থেকেছেন, পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে এই ম্যাচ জেতাতে অসাধারণ একটা ভূমিকা রেখেছেন। তানজিম হাসান সাকিব প্রথম উইকেটটাও নিয়েছেন। তানভীরের কথা যখন বলতে হয় ঠিক তখন মিরাজকে একটা স্যালুট দিতে হয়। উইকেট পেয়েছেন বহুদিন পরে, ফালতু একটা শট খেলেছেন, ট্র্যাপড হয়েছেন, আউট হয়ে গেছেন। যে রানটা এক্সপেক্টেড ছিল নাম্বার 5-এ ফ্রম হিম, সেটা তিনি করতে পারেন নাই। স্যালুটটা কোন জায়গায়? খেয়াল করে দেখবেন তানভীরের সেকেন্ড ওভারে 17-18 রান নিয়ে নিল শ্রীলঙ্কা। আন্ডার প্রেসার বাংলাদেশ আন্ডার প্রেসার। প্রথম 10 ওভারে যেই দলটা বাংলাদেশের এগেনস্টে 2 উইকেটে 75 তুললো, সেই দলের পরের 10 ওভারে তারা তুলতে পেরেছে মাত্র 27 রান। প্রথম ওভারে ভালো করা, দ্বিতীয় ওভারে মার খাওয়া তানভীরের উপর ভরসা রাখলেন মেহেদী হাসান মিরাজ। নিজের থার্ড ওভারে এসে মাদুসাঙ্কাকে ফেরালেন। 4th ওভারে এসে ফিরিয়ে দিলেন কুশল মেন্ডিসকে। 22 বলে যিনি 50 করেছেন, ওই 50 করতে গিয়ে যিনি 9টা 4 মেরেছেন, একটা ছক্কা মেরেছেন, বাংলাদেশের বোলিংকে লন্ডভন্ড করে দিয়েছেন, সেই তিনি ডাউন দা উইকেটে প্রায় 3 মিটার এগিয়ে এসে তানভীরের বলে পরাস্ত। আম্পায়ার আউট দেয়নি, মিরাজ রিভিউ নিয়েছেন এবং মিরাজ যখন রিভিউ নেয় তখন আমরা ডেফিনেটলি শিওর থাকি যে বাংলাদেশ এই রিভিউটা হারাবে। বাংলাদেশ হারায়নি, তানভীর আউট করেছেন। ব্যাক টু ব্যাক 2 ওভারে মাদুসাঙ্গার পর ফেরালেন কুশল মেন্ডিসকে। বাংলাদেশ দলের প্রথম 6 উইকেট যে নিল, সেই 6-এর 4টা তানভীর ইসলামের। 2 মেন্ডিসকে ফিরিয়েছেন, মাদুসাঙ্কাকে ফিরিয়েছেন, মোমেন্টাম ক্রিয়েট করেছেন, চাপ ক্রিয়েট করেছেন। এবং আলোচনায় এরপরে নিয়ে আসবো আমি আমাদের প্রিয় শামীম হোসেন পাটোয়ারিকে। খেয়াল করে দেখবেন লিটন কুমার দাস
দলে রাখা নিয়ে সব দিকে একটা হাঁসফাঁস, কেউ রাখতে চায়, কেউ ভেতরের তথ্য করে দেয় ফাঁস। শেষ পর্যন্ত লিটন কুমার দাস অবশেষে ড্রপ হলেন। টানা 2টা 0 করা, সবশেষ 6 ম্যাচে 4টায় 0 করা, শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক 0 করা লিটন কুমার দাসের পরিবর্তে আজকে ম্যাচে কে খেলেছেন? শামীম হোসেন পাটোয়ারি। খেয়াল করে দেখবেন এই শামীম হোসেন পাটোয়ারি ব্যাট হাতে ট্র্যাপড হয়েছেন। মেহেদী হাসান মিরাজ যেমন অনেকটা হচ্ছে লেগ সাইডের বল, শর্ট পিচ বল ট্র্যাপ করে ফিল্ডারকে রাখা হয়েছে, শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। শামীম হোসেন পাটোয়ারি ঠিক একই কাজটা রিপিটেশন করেছেন বাহাটি ব্যাটার। 23 বলে 22 রান, 97 স্ট্রাইক রেট। ওই পর্যন্ত ঠিক ছিল। লিটন কুমার দাসের 14 রান করতে লেগেছে 8 ম্যাচ, তিনি 1 ম্যাচেই 22 রান করেছেন, ভালো স্ট্রাইক রেটে করেছেন। কিন্তু বল হাতে শামীম হোসেন পাটোয়ারি আজকে যেন শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের মূর্তিয়া মুরালীধরন। প্রথম ওভার মেইডেন নিলেন, দ্বিতীয় ওভারে 1 রান দিলেন, প্রেসার ক্রিয়েট করলেন, উইকেট নিলেন এবং শামীম হোসেন পাটোয়ারি যাকে অকেশনাল বোলার মনে করা হচ্ছিল, সেই তিনি সবচেয়ে বেশি লঙ্কান ব্যাটারদেরকে, লঙ্কান ব্যাটিং লাইন আপকে বাংলাদেশের 248 চেস ডাউন করার ক্ষেত্রে প্রেসারে রাখলেন। তাওহিদ হৃদয় মেহেদী হাসান মিরাজকে বলেছিলেন, আমরা খেয়াল করছিলাম শামীমকে বোলিংয়ে আনার জন্য, আমরা যখন খেয়াল করছিলাম ওই খেয়ালটা সত্যি সত্যি যে আসলে এতটা কাজে দিবে, খেয়ালই না হয়ে সেটা ইফেক্টিভ হবে সেটা বোঝা গেছে তখন শামীম পাটোয়ারি প্রথম উইকেটটা পেলেন। খেয়াল করে দেখবেন ওই উইকেট পাবার পর যেভাবে সেলিব্রেট করেছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়, তাতে একদম স্পষ্ট হয়ে যায় যে এই ম্যাচের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ না, পুরো দলের প্রত্যেকটা ক্রিকেটার নিজেদেরকে নিংড়ে দিয়েছে। এখানে কোনো বড় ভাই নাম নেই, কোনো বড় ব্র্যান্ড নেই, বাংলাদেশ হারবে এটা ধরেই নেওয়া যায়। এই সিচুয়েশনস গুলোকে অনেকে মেনে নিয়ে নেমেছে শুধুমাত্র জয়ের জন্য। তরুণ একটা দল র্যাঙ্ক 4 শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে, তাদের ঘাটিতে আজকে যে ক্রিকেটটা দেখিয়েছে, আপনারা যারা, আবারও বলবো, চাপকে সামলে ওয়াশরুমে যাননি, আপনাদেরকে ধন্যবাদ। খেয়াল করে দেখবেন পুরো ম্যাচের সিনারিও। এর আগের দিন শান্তর রান আউটের পর বাংলাদেশ হুড়মুড়িয়ে পড়েছে। আজকের ম্যাচে তাওহিদ হৃদয়ের রান আউটের পরে বাংলাদেশ 14 রানে 4 উইকেট হারিয়েছে। 204 থেকে 218, এই 14 রানের মধ্যে বাংলাদেশের 4টা উইকেট চলে গেছে। কুফা লেগেছিল, কিন্তু সেই কুফাটা বেশিক্ষণ টেকেনি। বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট শুরুর দিকে যে প্রেসারে পড়েছিল, সেখান থেকে যেভাবে কামব্যাক করেছে, 10 ওভার 75 রান, 2 উইকেট, 7.5 রান রেটে রান তোলা হচ্ছে, যেভাবে কুশল মেন্ডিস পিটিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ আমার কাছে মনে হয় টোটালি কামব্যাক করেছে এই ম্যাচে আনঅর্থোডক্স ওয়েতে। তানভীরের উপর কেউ সেভাবে ভরসা রাখি নাই, শামীম হোসেন পাটোয়ারির উপর কেউ সেভাবে ভরসা রাখি নেই। ওপেনিং এ আজকে কি নাইম শেখকে সুযোগ দেওয়া হবে কিনা, এরকম মেসেজে আমার মেসেজ বক্স ভরে গেছে। ভরসা রাখা হলো আগের ম্যাচে, ওই যে বললাম 10 পেরোন একটা স্কোর করা আমাদের প্রিয় ইমনের উপরে, ফাটিয়ে খেললেন। বুকে ছাতি থাকতে হয়, বুঝছেন? বাংলাদেশের এই 2 ওপেনারের ক্ষেত্রে সেটা আমি দেখি, দুজনেই যেন তামিম ইকবাল টাইপ, তার শুরুর সময়ের মতো। ছোট তামিম, পারভেজ ইমন, কাউকে গোনার টাইম নেই। মেহেদী হাসান মিরাজ আজকে উইকেট পেয়েছেন, এই উইকেটলেস মিরাজকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অন্তত সেই সমালোচনার কাটা ঘায়ে একটা নুনের ছিটা দিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, বাংলাদেশের এই জয়টা এমন একটা সময় এসেছে যখন বাংলাদেশের বিশ্বকাপ সরাসরি খেলাটাই শঙ্কার মুখে। নানা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যখন আপনি র্যাঙ্ক 4th টিমকে হারাবেন, বিইং আ টিম অফ র্যাঙ্ক 10, এটা কিন্তু আপনার দলের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজের জায়গা। রেটিং পয়েন্ট, র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর এই সুযোগটা বাংলাদেশ ক্যান্ডিতে পরের ম্যাচেও কাজে লাগাবে এবং ওয়ানডে সিরিজ জিতবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।